গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা আলোচনাটা যেটা করতে চলেছি সেটা হচ্ছে প্যাডাগজিক্যাল অ্যানালিসিস। তো প্যাডাগজিক্যাল অ্যানালিসিসের আগে আমাদেরকে দেখতে হবে যে প্যাডাগজিক্যাল অ্যানালিসিস বিষয়টা কি। প্যাডাগজিক্যাল অ্যানালিসিস দুটি শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে প্যাডাগজি আর একটা হচ্ছে অ্যানালিসিস। তো সেই প্যাডাগজি মানে কি? প্যাডাগজি মিনস দ্য সায়েন্স অফ টিচিং, means the way and means provided to utilize by a teacher for managing his task of teaching as smoothly and effectively as possible by involving his least efforts for drawing the maximum possible better teaching outcome. তাহলে জায়গাতে কয়েকটা জায়গা খুব পরিষ্কার যে প্যাডাগজিটা আমরা কেন করব, যে এখানটাতে কি করছে, টু ইউটিলাইজ বাই এ টিচার ফর ম্যানেজিং হিজ টাস্ক, অর্থাৎ টিচারের যে কাজ, টিচারের কাজ হচ্ছে টু টিচ অ্যাজ স্মুথলি অ্যান্ড ইফেক্টিভলি, অর্থাৎ টিচিং এর কাজটা যেন স্মুথ হয় এবং টিচিং এর কাজটা যেন ইফেক্টিভলি হয়, বাই ইনভলভিং হিজ লিস্ট এফোর্ট ফর ড্রয়িং দ্য ম্যাক্সিমাম পসিবল বেটার টিচিং আউটকাম। তাহলে প্যাডাগজিক্যাল অ্যানালিসিস যে আমরা যদি করি, তাহলে প্যাডাগজিক্যাল অ্যানালিসিসের যে মূল বিষয়টাই হলো যে এটা এমন ধরনের একটা সায়েন্স অফ টিচিং বা এটা এমন একটা অ্যানালিসিস যার প্রভাবে একজন টিচার তার টিচিং এর যে অ্যাক্টিভিটি, সেই টিচিং অ্যাক্টিভিটিটাকে স্মুথলি এবং ইফেক্টিভলি করার চেষ্টাটা করেন, যাতে তিনি তার কম পরিশ্রমে বেশি আউটপুটটা পেয়ে থাকেন। তাহলে অ্যানালিসিস means the process of breaking a thing into smaller part, elements or constituent, তাহলে মূল জায়গাটা প্যাডাগজিক্যাল অ্যানালিসিস যেটা আমরা বললাম, দি অ্যানালিসিস অফ অল অ্যাসপেক্ট অফ টিচিং। তাহলে কি না, কিসের অ্যানালিসিস না, অল অ্যাসপেক্টস অফ টিচিং বাই ইনভলভিং লিস্ট এফোর্ট ফর ড্রয়িং দ্য ম্যাক্সিমাম পসিবল বেটার টিচিং আউটকাম। তাহলে এর মূল জায়গাটা দেখো, এর উদ্দেশ্যটা দেখো, টু ক্যারি টিচিং ইফেক্টিভলি অ্যাজ স্মুথলি অ্যাজ পসিবল, যেটা আমরা কিছুক্ষণ আগেই এলাম, টু ইনসিওর ম্যাক্সিমাম আউটপুট ইন টার্মস অফ এক্সপেক্টেড বিহেভিয়ারাল আউটকাম। তাহলে এই এক্সপেক্টেড বিহেভিয়ারাল আউটকাম বলতে আমরা কি বলছি? এই বিহেভিয়ারাল আউটকামটা কি তোমাদেরকে আগেই বলেছি যে অল দ্য টিচিং অ্যাক্টিভিটি শুড বি ফ্রেম ইন টার্মস অফ বিহেভিয়ার, অর্থাৎ ইন টার্মস অফ হোয়াট বিহেভিয়ার? বিহেভিয়ার আর অফ two type, one is covert behavior and another is overt behavior. Covert means within and overt mean outside, অর্থাৎ ওভার্ট মিন যেটা তোমার অবজারভেবল আর কোভার্ট যেটা অবজারভেবল নয়। তাহলে আমাদের এখানে এক্সপেক্টেড বিহেভিয়ারাল আউটকাম ইন টার্মস অফ ওভার্ট বিহেভিয়ার, অর্থাৎ যে এমন ভাবে আমাদের যে বিহেভিয়ার চেঞ্জেসটা যেন আমরা বাইরের থেকে প্রত্যক্ষণ করতে পারি। এবার দেখো, পিলার্স অফ টিচিং, টিচিং এর চারটে পিলার আছে এবং সেগুলো কিন্তু একে অপরের সাথে ইন্টার রিলেটেড। সে কন্টেন্ট অ্যানালিসিস, framing of instructional objectives, methods or techniques and appropriate evaluation devices। চারটে এর স্তম্ভ আছে টিচিং এর। প্রথমটা হচ্ছে কন্টেন্ট অ্যানালিসিস, ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য কন্টেন্ট বিফোর গোয়িং টু টিচিং, কারণ আমরা অ্যানালিসিস না করে কিন্তু টিচিং এ যেতে পারবো না। এবার অ্যানালিসিসের ফলে কি বেরিয়ে আসবে? অ্যানালিসিস ফলে বেরিয়ে আসবে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ মিন যে আমি ক্লাসে গিয়ে কি উদ্দেশ্যে সেটা আমি পড়াবো, সেই উদ্দেশ্যগুলোকে বের করা। যেমন আমি যদি বাবর পড়াই, তাহলে বাবরের শাসনকাল তারা জানতে পারবে, বা বাবরের শাসন ব্যবস্থা সম্পর্কে তারা বলতে পারবে ইত্যাদি। মেথডস অর টেকনিক্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এতদিনে তোমরা নিশ্চয়ই তোমাদের যে মেথডে, বিভিন্ন মেথডে কত ধরনের মেথডোলজি আছে, ইউ শুড নো ইট। তোমাদের যে এতদিনের ক্লাস হয়েছে সেখানে তোমরা ল্যাঙ্গুয়েজ পড়ানোর জন্য মেথডস গুলো কি কি আছে, তারপর তোমার সায়েন্স পড়ানোর জন্য যে মেথড গুলো আছে, ডেমনস্ট্রেশন মেথড, প্রবলেম সলভিং মেথড ইত্যাদি, এগুলো তোমরা সম্পর্কে যে ধারণাটা হয়েছে। এবার এই মেথডে, অর্থাৎ এই যে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস আগের স্টেপে করা হলো, সেই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস গুলোকে তুমি কিভাবে কোন টেকনিকে বা মেথডে পড়াবে। এখন প্রশ্ন তোমাদের হতেই পারে, ইজ দ্য মেথড এন্ড টেকনিক্স আর সেম? নো। টেকনিক হচ্ছে কি, যখন কোয়েশ্চেনিং ইজ আ টেকনিক, ইজ নট দ্য মেথড। Giving example is a technique, not the method. That means এই যে মেথড যেগুলো বলছি সেখানে অনেকগুলো টেকনিক্সটা একত্রে সংগৃহীত হয়ে বা অনেকগুলো টেকনিক্সের সমন্বয় ঘটে মেথডের তৈরি হয়। মেথড ইজ a broad spectrum.
অ্যাপ্রোপ্রিয়েট ইভালুয়েশন ডিভাইস। কারণ যে মেথড আমি পড়াবো এবার সেটা কতটা সেটা সাকসেসফুল হলো সেটা কিন্তু পরিমাপের প্রয়োজন আছে, যে পরিমাপটা আমরা করে থাকি ডিফারেন্ট ডিভাইস দিয়ে, একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইসের সাহায্যে আমরা সেটা করে থাকি। আর আমি এটাকে বলছি না, যেগুলোকে প্যাডাগজিক্যাল অ্যানালিসিসের এই জায়গাটা, যেটা আমরা আগেই বললাম। এবার হচ্ছে যে হাউ টু ডু কন্টেন্ট অ্যানালিসিস। তাহলে কন্টেন্ট অ্যানালিসিস আমরা কিভাবে করব? প্রথমে দেখো, বলতে কন্টেন্ট অ্যানালিসিস করতে গেলে কি করতে হয়, স্প্লিট দ্য হোল চ্যাপ্টার ইনটু ভেরিয়াস সাব ইউনিট। যেমন তোমাদের যদি ইতিহাস হয়, তোমাদের যদি ভূগোল হয়, তোমাদের যদি লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স যাই হোক না কেন, তোমাদেরকে প্রথমে টোটাল চ্যাপ্টারটাকে কতগুলো সাব ইউনিটে ভাঙতে হবে। সাব ইউনিটটা ভাঙার বেসিসটা কি, দেখো খুব পরিষ্কার করে বলা হয়েছে, দি বেসিস শুড বি সাব কনসেপ্ট নট সাব পিরিয়ড। কিন্তু এই যেমন আমাদের একটা, ওই যেমন তোমরা লেসন প্ল্যান করো, এই ভুলটাই হয়, লেসন প্ল্যান আমরা পিরিয়ড অনুযায়ী ভাগ করি, কিন্তু যখন প্যাডাগজিক্যাল অ্যানালিসিস করব তখন কিন্তু আমাদের সাব কনসেপ্ট অনুযায়ী ভাগ করতে হবে। ধরো ম্যাগনেট পড়াচ্ছি, তাহলে ম্যাগনেটের যে বিভিন্ন সাব কনসেপ্ট আছে, ম্যাগনেটাইজেশন, টাইপস অফ ম্যাগনেট, এগুলো কিন্তু সাব কনসেপ্ট। এই সাব কনসেপ্ট গুলোর বেসিসে তোমাকে প্রথমে হোল চ্যাপ্টারটাকে ভাগ করতে হবে, পিরিয়ড অনুযায়ী নয়। যেমন এমন হতে পারে যে একটা সাব কনসেপ্টের জন্য তোমার 3টে পিরিয়ড লাগতে পারে, বা একটা ক্লাসে তোমার 3টে সাব কনসেপ্ট পড়ানো যেতে পারে, এটা ডিপেন্ড করছে। ফলে তোমাদের বেসিসটা যেটা ভুল হয়, সেই বেসিসটা কিন্তু অলওয়েজ সাব কনসেপ্ট নট দ্য পিরিয়ড। অ্যারেঞ্জ দ্য সাব কনসেপ্ট হায়ারার্কিক্যালি, মানে সহজ থেকে কঠিন, জানা থেকে অজানা, এইভাবে তুমি আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোকে সাজাও। তবে তোমরা যদি টেক্সট বই ফলো করো, টেক্সট বইয়ে হায়ারার্কিক্যালি কিন্তু সাজানোই থাকে, সেখানে তোমাদের খুব বেশি কঠিন কাজ নেই। নাও সিলেক্ট ওয়ান সাব কনসেপ্ট, অর্থাৎ প্যাডাগজিক্যাল অ্যানালিসিস মানে কিন্তু টোটাল চ্যাপ্টারটা একসাথে অ্যানালিসিস নয়, এটা মনে হচ্ছে ভুল হতে পারে। প্যাডাগজিক্যাল অ্যানালিসিস মানে হলো যে একটা সাব কনসেপ্টের অ্যানালিসিস। এভাবে তুমি সমস্ত সাব কনসেপ্ট গুলো যখন অ্যানালিসিস করবে তখনই টোটাল তোমার চ্যাপ্টারটা অ্যানালাইজড হবে। ব্রিফ সামারি অফ দ্যাট সাব কনসেপ্ট, অর্থাৎ যেটাকে আমরা বলি টিচিং এলিমেন্টস। কারণ আমাদের সাব কনসেপ্ট ম্যাগনেটাইজেশন, সাপোজ তার ম্যাগনেটাইজেশনের আরো তোমার সাব কনসেপ্ট নেই সেখানে। ম্যাগনেটাইজেশন হলে তোমার স্পর্শ পদ্ধতি, হ্যাঁ, আরো অনেক ধরনের পদ্ধতি আছে ম্যাগনেটাইজ করার জন্য, সেগুলো হচ্ছে তোমার এই টিচিং এলিমেন্টস। অর্থাৎ যে যে এলিমেন্টস গুলোকে আমরা নিয়ে আজকের ক্লাসটা পরিচালনা করব সেগুলোকে বলে টিচিং এলিমেন্টস, কারণ ওই ওয়ান সাব কনসেপ্টের রেসপেক্টে এগুলো কিন্তু সবগুলোই পরিচালিত হচ্ছে। না, 2 নাম্বার জায়গাটাই হলো যেটা, যে ফ্রেমিং অফ বিহেভিয়ারাল অবজেক্টিভস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্যাডাগজিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে। তোমরা যখন ক্লাসে যাবে তখন কিন্তু এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে হাউ টু ফ্রেম বিহেভিয়ারাল অবজেক্টিভস। দেখো আমি আগেই বললাম যে বিহেভিয়ারাল আরো 2 টাইপ, কোভার্ট এন্ড ওভার্ট। কোভার্ট মানে যেটা দেখা যায় না, ওভার্ট মানে যেটা দেখা যায়। অর্থাৎ ওভার্ট বিহেভিয়ার, যেমন আমি কথা বলছি, দিস ইজ ওভার্ট বিহেভিয়ার, কিন্তু আমি চিন্তা করছি, দিস ইজ নট ওভার্ট বিহেভিয়ার, এটা আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে কোভার্ট বিহেভিয়ার। বাট বোথ আর দ্য বিহেভিয়ার। তাহলে আমাদেরকে করতে হবে প্যাডাগজিক্যাল অ্যানালিসিস বা লেসন প্ল্যানের ক্ষেত্রে যে অবজেক্টিভ টু বি রিটেন ইন টার্মস অফ অবজারভেবল বিহেভিয়ার। এটা কিন্তু খুব পরিষ্কার করে শুনে রাখো। এবারে বিহেভিয়ারাল অবজেক্টিভস এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে মডিফিকেশন পার্ট আর একটা হচ্ছে কন্টেন্ট পার্ট। এই যে অবজেক্টিভস, দেখবে মডিফিকেশন পার্ট মানে কি বিহেভিয়ারাল চেঞ্জেস তোমাদেরকে করতে হবে। ইট রিপ্রেজেন্ট দ্য বিহেভিয়ারাল চেঞ্জেস দ্যাট আর ডিজাইন টু অকার ইন দ্য বিহেভিয়ার অফ দ্য লার্নার থ্রু দ্য রিলেটেড ইনস্ট্রাকশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স। যেমন ছাত্রছাত্রীরা বলতে পারবে, ছাত্রছাত্রীরা লিখতে পারবে, ছাত্রছাত্রীরা উদাহরণ দিতে পারবে। দিস আর দ্য টার্ম দ্যাট রিপ্রেজেন্ট বিহেভিয়ারাল চেঞ্জেস। তাহলে এটা হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জেস এর একটা পার্ট। আর একটা হচ্ছে কন্টেন্ট পার্ট, অর্থাৎ যার মাধ্যমে এই বিহেভিয়ারাল চেঞ্জেসটা হবে। দি কন্টেন্ট পার্ট, it refer to the syllabus in particular and to the curriculum in general through desired changes expected. যে ম্যাগনেটিজমের তারা ছাত্রছাত্রীদের মধ্যে ম্যাগনেটিজমটাকে তারা ব্যাখ্যা করতে পারবে। তাহলে দেখো এখানে দুটো পার্ট রইলো। বা যদি তুমি বলো যে আকবরের শাসনকাল ব্যাখ্যা করতে পারবে, তাহলে ব্যাখ্যা করা হচ্ছে মডিফিকেশন পার্ট, আর কন্টেন্ট পার্ট হলো আকবরের শাসন ব্যবস্থা। এবার হচ্ছে দেখো যে প্যাডাগজিক্যাল অ্যানালিসিসে যে জায়গাটা করতে হয় সেটা হচ্ছে তোমার ব্লুমস ট্যাক্সোনমি। যে ব্লুমস ট্যাক্সোনমিটা তোমরা
জেনে গেছো। এই যে বিহেভিয়ারাল অবজেক্টিভ যেটা আমরা বলছি সেটা কার পরিপ্রেক্ষিতে লিখবো? ইন টার্মস অফ ব্লুমস ট্যাক্সোনমি। আমি ব্লুমস ট্যাক্সোনমি ডিটেলস আমি এখানে পড়াবো না, ছোট্ট করে বলে নিন যে ব্লুম ট্যাক্সোনমি মানে হচ্ছে যে এখানে হচ্ছে যে এডুকেশনাল অবজেক্টিভ গুলোকে ক্যাটেগরাইজ করার যে প্রসেস সেটাই ব্লুম ট্যাক্সোনমিতে ব্যাখ্যা করছে। ট্যাক্সোনমি মানে তোমরা জানো যে গাছ গাছড়া গুলোকে বর্গীকরণ করা, এক এক কোনটা কে কোন বর্গে আছে সেটাকে বর্গীকরণ করাটাকে আমরা বলি ট্যাক্সোনমি। তো এখানে ব্লুম কি করেছেন না এডুকেশনাল অবজেক্টিভ গুলোকে বর্গীকরণ করেছেন। এবার ব্লুম ট্যাক্সোনমির এই যে কগনিটিভ ডোমেন বা অ্যাফেক্টিভ বা সাইকোলজিক্যাল ডোমেনে তুমি দেখো কগনিটিভ ডোমেনের কি কি অবজেক্টিভস হয়? নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস এন্ড ইভ্যালুয়েশন। সিমিলারলি অ্যাফেক্টিভ ডোমেনের আছে রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং, ক্যারেক্টারাইজিং, and as well as psychomotor domain, reflex movement, basic fundamental movement, physical movement, perceptual ability, skill movement, no discursive communication। অর্থাৎ এগুলো হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমির যে তিনটে ডোমেনে ভাগ করেছেন ব্লুমস, তার যে সাব ডোমেন সেগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। এগুলো আমি আর ডিটেলে যাচ্ছি না। আচ্ছা, কমনলি ইউজড বিহেভিয়ারাল অবজেক্টিভ ইন ক্লাসরুম। তবে এই যে ডোমেনগুলোকে আমি কেন বললাম, কারণ এই ডোমেন থেকেই মূলত আমাদের যে ক্লাসরুমে কোন কোন বিহেভিয়ারাল অবজেক্টিভ গুলোকে আমরা নিয়ে যাব সেগুলোকে লেখা হচ্ছে। দেখো এখানে 4 ধরনের অবজেক্টিভ, তোমরা যারা লেসন প্ল্যান করতে চলেছো তোমরা এতদিনে হয়তো শুনে ফেলেছো। নলেজ অবজেক্টিভ, আন্ডারস্ট্যান্ডিং অবজেক্টিভ, অ্যাপ্লিকেশন অবজেক্টিভ আর স্কিল অবজেক্টিভ। এই 4 ধরনের বিহেভিয়ারাল অবজেক্টিভসে আমরা ক্লাসে নিয়ে যাব। এখন প্রশ্ন করতেই পারো যে এই শুধু 4 ধরনের কেন? 4 ধরনের এই কারণে, এই 4 ধরনের বিহেভিয়ারাল অবজেক্টিভসটাকে আমরা সহজেই মেজার করতে পারি এবং আমরা কোয়ান্টিফাই করতে পারি। মেজার করে লাভ কি? অর্থাৎ আমাদের এটা তো অবজেক্টিভস, তাহলে তো এই অবজেক্টিভসটা ফুলফিল হলো কিনা সেটা তো আমাদেরকে জানতে হবে। সেজন্য কি হচ্ছে না আমাদেরকে এটাকে মেজার করতে হবে। তাহলে অবজেক্টিভস এমন ভাবেই আমাদেরকে লিখতে হবে আমাদের প্যাডাগজিক্যাল অ্যানালিসিসে, সেটাকে যেন মেজার করা যায়। যেমন তুমি একটা বলতে পারো যে এরকম একটা অবজেক্টিভ হয় না যে ডেভেলপ সায়েন্টিফিক অ্যাটিটিউড থ্রু দিস কন্টেন্ট। ইয়েস, এটাও তো একটা অবজেক্টিভ, বাট শ্রেণীকক্ষে এটাকে আমরা জেনারেল অবজেক্টিভ হিসাবে নিয়ে যাই, কারণ এই অবজেক্টিভসটাকে কিন্তু ইমিডিয়েটলি মেজার করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখো তাহলে এই প্রথম 3টে অবজেক্টিভস আসছে আমাদের কোন ডোমেন থেকে? কগনিটিভ ডোমেন থেকে। আর স্কিল অবজেক্টিভস আসছে সাইকোমোটর ডোমেন থেকে। সেজন্য তোমরা দেখবে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন এন্ড স্কিল এই 4টে বিহেভিয়ারাল অবজেক্টিভসই তোমরা লেখো তোমাদের লেসন প্ল্যানে। এবার দেখো সাম কমন অ্যাকশন ভার্ব, ইউ নো এগুলো তোমরা জানবে যে ডিফাইন মানে আমরা নলেজ অবজেক্টিভসে কি লিখি? টু ডিফাইন, টু টেল আফটার, টু রিকল, টু রিমেম্বার। আন্ডারস্ট্যান্ডিং অবজেক্টিভস লেখার জন্য আমরা লিখি টু এক্সপ্লেইন, টু ইলাস্ট্রেট, টু গিভ এক্সাম্পল, টু ডিস্টিংগুইশ। যেমন আমি তোমাকে বলি যে তুমি ভাবছো যে আন্ডারস্ট্যান্ডিং অবজেক্টিভস কোনগুলো হবে, নলেজ অবজেক্টিভস কোনগুলো হবে। নলেজ অবজেক্টিভস হচ্ছে সেই অবজেক্টিভস গুলো বা সেই ঘটনাগুলো যেগুলো শুধুমাত্র রিকলের মাধ্যমে যেগুলো আনসার করা যায়। যেমন আকবর কত সালে সিংহাসনে আরোহণ করেন, তাহলে এটা শুধুমাত্র জাস্ট রিমেম্বার, রিমেম্বারিং এর সাহায্যে তুমি উত্তরটা দিতে পারছো। সেজন্য এটা হচ্ছে নলেজ অবজেক্টিভ এবং এটা হচ্ছে সবচেয়ে লোয়ার লেভেল কগনিশন। এটা হচ্ছে কগনিটিভ অবজেক্টিভ, এটা হচ্ছে লোয়ার লেভেলের কগনিশন। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অবজেক্টিভ। এটা মনে রাখবে যে নলেজ না হলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হবে না। তাহলে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তার থেকে এবাভ লেভেলের অবজেক্টিভ। টু এক্সপ্লেন, যেমন টু এক্সপ্লেন ম্যাগনেটাইজেশন, টু ইলাস্ট্রেট about something, to give example of air pressure। তাহলে এগুলোকে কি বলছি? এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ তোমার মধ্যে যদি নলেজ হয় তাহলে তুমি আন্ডারস্ট্যান্ডিংটা তোমার অবজেক্টিভটা মানে আন্ডারস্ট্যান্ডিং হবে। এবং সেই জন্য আন্ডারস্ট্যান্ডিং অবজেক্টিভসে আমরা এই ধরনের অবজেক্টিভ নিই, যদি ছেলেরা এক্সপ্লেন করতে পারে, যদি ছেলে মেয়েরা ডিস্টিংগুইশ করতে পারে, তাহলে আমরা বুঝবো তাদের মধ্যে বিষয়টা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেই জন্য এটাকে আমরা এই ধরনের অ্যাকশন ভার্ব, ইট ইজ কমনলি কল্ড অ্যাকশন ভার্ব, এগুলোকে আমরা ব্যবহার করি। যেমন তোমরা যদি বলো যে একটা আন্ডারস্ট্যান্ডিং অবজেক্টিভস এর এটা লেখো তোমাদের আলো থেকে, লাইট থেকে, তো তোমরা কি বলতে পারো? টু ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্ট সোর্স অফ লাইট।
যে বিভিন্ন যে আলোর সোর্স আছে সেগুলোর মধ্যে তফাৎ করতে পারবে, এবং তফাৎ তখনই করতে পারবে যখন ওই সোর্সগুলো সম্পর্কে তাদের নলেজ থাকবে, তাদের ধারণা থাকবে। ধারণা পরিষ্কার হলে তবেই আন্ডারস্ট্যান্ডিংটা হবে। নেক্সট আসছে কমন অ্যাকশন ভার্ব ইউজড ইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশন আমরা কিভাবে দেবো? অ্যাপ্লিকেশন অর্থাৎ এটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং অবজেক্টিভস এর আপার লেভেলটা হচ্ছে অ্যাপ্লিকেশন অবজেক্টিভ। অ্যাপ্লিকেশন অবজেক্টিভস টু অ্যাপ্লাই দিস সিম্পল, অর্থাৎ কোন একটা সায়েন্টিফিক প্রিন্সিপাল সেটা তোমার কি করলো না, সেটা যখন তারা নিজের জীবনে অ্যাপ্লাই করছে তখন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অবজেক্টিভ। ধরো সমতল দর্পণে যে প্রতিফলন হয় সেটাকে অ্যাপ্লাই করে একটা যখন বন্ধুরা কারোর চোখে সেই আলোটাকে দিয়ে দুষ্টুমি করে, তাহলে সেটা কিন্তু অ্যাপ্লিকেশন, যে আলো যে তোমার প্রতিফলন হয় সেই প্রতিফলনের অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। আর স্কিল অবজেক্টিভ, স্কিল হচ্ছে দেখো সাইকোমোটর ডোমেন থেকে এসেছে। সাইকোমোটর অর্থাৎ মনো এবং মোটর দুটোই কিন্তু একসাথে থাকছে। যেমন যখন আমি একটা ডায়াগ্রাম করছি, আঁকছি, তখন কিন্তু আমার মস্তিষ্ক এবং হাত অর্থাৎ মোটর অ্যাক্টিভিটি দুটোই একসাথে চলছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ সাইকোমোটর ডোমেন। আবার দেখো তুমি এক্সপেরিমেন্ট, যখন আমরা এক্সপেরিমেন্ট করছি পরীক্ষা হলে বা তোমাদের ল্যাবরেটরিতে, তখন কিন্তু আমাদের কি হচ্ছে না, এখানে আমার সাইকো অর্থাৎ আমার যে কগনিটিভ লেভেলটাও একসাথে কাজ করছে, সাথে সাথে আমার যে অ্যাকুরেসি, যাতে আমার এক্সপেরিমেন্ট অ্যাকুরেট হয় তার জন্য আমার মোটর অ্যাক্টিভিটিও চলছে। সেজন্য এটাকে আমরা বলছি সাইকোমোটর অ্যাক্টিভিটির এই দুটো কমন পারফরমেন্স। সিলেকশন অফ টিচিং স্ট্র্যাটেজিস, এখানে দেখো এই টিচিং স্ট্র্যাটেজিস এর ক্ষেত্রে কিন্তু একটা বড় জায়গা, যে এই টিচিং স্ট্র্যাটেজি ডিপেন্ড করছে কন্টেন্টের উপর। অর্থাৎ যেমন কন্টেন্ট হবে সেই অনুযায়ী কিন্তু টিচিং স্ট্র্যাটেজি আমাকে সিলেক্ট করতে হবে। ধরা যাক কি আমার মেটেরিয়ালটা যদি তোমার ডেসক্রিপটিভ টাইপের হয়, তাহলে তো তোমার তোমার ল্যাবরেটরি মেথডটা হবে না, তখন এক্সপ্লেনেটরি মেথড আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে মেথড কি মেথডে আমি পড়াবো সেটা উল্লেখ করতে হবে এই টিচিং স্ট্র্যাটেজিতে। টিচিং লার্নিং মেটেরিয়াল অ্যান্ড দেয়ার ইউজেস, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো তুমি পড়াতে গেলে তোমার টিচিং লার্নিং মেটেরিয়াল কি লাগবে, সে তোমার একটা কিছু পড়াতে গেলে তোমার কিছু চার্ট, ছবি, মডেল এগুলো লাগতে পারে। দ্যাট আর কল টিচিং লার্নিং মেটেরিয়াল, ইউ নো। এবং তুমি কোন জায়গাতে সেটা ব্যবহার করবে। প্রবিং কোশ্চেন অ্যান্ড দেয়ার আনসার। প্রবিং কোশ্চেন মিনস থট প্রভোকিং কোশ্চেন, অর্থাৎ যে কোশ্চেনগুলো মূলত তোমার ছাত্রছাত্রীদের চিন্তা ভাবনাকে উদ্রেক করে, সেগুলোকে আমরা বলি প্রবিং কোশ্চেন। এবং প্রবিং কোশ্চেন অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে শুরু হয়। একটু চিন্তা উদ্রেককারী প্রশ্ন, এই প্রশ্নগুলোর একটু চিন্তা উদ্রেককারী, সেইভাবে ভেবে তোমাকে ভেবে রাখতে হবে। এই প্যাডাগজিক্যাল অ্যানালিসিসে লিখতে হবে যে আমরা কোন ধরনের এই কন্টেন্টের সাথে সম্পর্কিত কোনগুলো প্রবিং কোশ্চেন হতে পারে। তুমি চেষ্টা করবে যে বইয়ের যে এক্সাম্পল গুলো দেওয়া আছে সেগুলোকে ব্যবহার না করতে। যেমন বলতে হবে যে মরুভূমিতে মরীচিকা দেখা যায় কেন, এটা একটা প্রবিং কোশ্চেন, এটা নিঃসন্দেহে, কিন্তু ওটা যেহেতু আনসারটা বইয়ে আসে, ফলে ছেলেদের মেয়েদের মধ্যে সেগুলো তারা বই থেকে লিখে দেওয়ার একটা চেষ্টা করে। তোমরা নিজেদের মধ্যে একটু বানাও না, যে গ্রীষ্মকালে দুপুরে পিচ গুলোকে মনে চকচক করে কেন, ঘটনা তো দুটোই তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনেরই ঘটনা। ফলে এগুলোকে আমরা কিন্তু আমাদের বাস্তব জীবন থেকে এগুলোকে প্রবিং কোশ্চেন গুলোকে তুলে নিয়ে আসতে পারি, যেগুলো বইয়েও আনসার থাকবে না, তোমরাও সেগুলোকে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা সেটা থেকে আমরা বুঝতে পারবো। আর হচ্ছে ওয়ার্কশিট, এটা সবসময় প্রয়োজন। ইভালুয়েশন, লাস্ট স্টেপটা যেটা আসি, ইভালুয়েশনটা কার না, ইভালুয়েশন হচ্ছে সেইটাই যেখানে যে প্যাডাগজিক্যাল অ্যানালিসিসের লাস্ট স্টেপ, যেখানে আমরা যে উদ্দেশ্য নিয়ে কিছু লেসন প্ল্যান বা প্যাডাগজিক্যাল অ্যানালিসিসটা করেছি এবং ক্লাসে আমরা পড়িয়েছি, তাহলে সেটাকে তাদের ছাত্রছাত্রীদের মধ্যে কতটা ট্রান্সফার হলো সেটাকে পরিমাপ করার জন্য যে ডিভাইস, দ্যাট ইজ কল্ড দ্য ইভালুয়েশন ডিভাইস। সাধারণভাবে এই যে করা হয় ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, নিশ্চয়ই তোমরা এতদিন পড়ে নিয়েছো হোয়াট ইজ সিআরটি। তাহলে তোমাকে সিআরটি একটা বানাতে হবে এই প্যাডাগজিক্যাল অ্যানালিসিসের লাস্ট স্টেজে। একটা স্পেসিফিকেশন টেবিল বানাবে, ইউজ অনলি ভিএসএ অর এসএ টাইপ কোশ্চেন। সাধারণভাবে সায়েন্সের ক্ষেত্রে আমরা ভেরি শর্ট আনসার এবং শর্ট আনসার টাইপ কোশ্চেন করি, আর স্কোরিং কিটাও বানাতে হবে। তো এটা তোমরা জানো যে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট কিভাবে তৈরি করতে হয়, এতদিন তোমাদের নিশ্চয়ই শেখা হয়ে গেছে। তাহলে তোমরা প্রত্যেকের একটা ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট তৈরি করবে। তাহলে আমরা যেটা পড়লাম এতক্ষণ সেটা হচ্ছে যে প্যাডাগজিক্যাল অ্যানালিসিস ফর অল সাবজেক্ট। প্যাডাগজিক্যাল অ্যানালিসিসের কোন কোন কার ভিত্তিতে প্যাডাগজিক্যাল অ্যানালিসিস করা হয় সেগুলোর একটা জেনারেল ওভারলে
ভালো থাকো তোমরা সকলে। আমরা আবার এই ক্লাসে ফিরে আসব। ধন্যবাদ সকলকে।